রিসেন্টলি একটা বইয়ের মিম বেশ ভাইরাল হইতে দেখা যায়। একজন লোক খুবই অদ্ভুত এক পরিবেশে বসে ওয়াই নেশনস ফেইল নামের একটা বই পড়তেছে। আপনারা কি জানেন এই বইটার লেখক কারা? এই বইয়ের দুইজন লেখকই এবারের 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতছেন। ইনফ্যাক্ট ইকোনমিক্সে টোটাল নোবেল প্রাইজ পাইছেন তিনজন। এই তিনজন মিলে একটা পেপার লিখছিলেন, যেই পেপারটা অর্থনীতিতে সবচেয়ে বেশি সাইট করা পেপারগুলোর একটা। তাদের গবেষণার ক্ষেত্রটা খুবই ইন্টারেস্টিং। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি পৃথিবীতে বিভিন্ন মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য আসলে কিসের জন্য হয়, আপনি হয়তো বলবেন আলাদা আলাদা দেশে আলাদা আলাদা মানুষ থাকে, তাদের ভৌগোলিক অবস্থান আলাদা, জলবায়ু আলাদা, এই সব মিলায় একটা অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়। কিন্তু সত্যি বলতে এই বৈষম্যের জন্য সবচেয়ে বেশি দায়ী থাকেন রাজনৈতিক নেতারা, স্পেসিফিক ভাবে বললে যারা ক্ষমতায় থাকেন। আর ওয়াই নেশনস ফেইল বইটাতে এই বিষয়গুলাই ইতিহাস এবং রাজনীতির গল্পের সাথে মিশিয়ে পাঠকদের সামনে তুলে ধরা হয়েছে। আজকে আমি সেই গল্পগুলাই আপনাদেরকে শোনাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই ছবিটা একটু দেখেন তো। নাসার আর্থ অবজারভেটরি এই বছরের জানুয়ারিতে এই ছবিটা প্রকাশ করে। কোরিয়ান পেনিনসুলার দুই প্রান্তের অবস্থা দেখেন। দক্ষিণ কোরিয়া প্রান্তে আলো ঝলমল করতেছে। এই দক্ষিণ কোরিয়ার সাথে কিম জং উনের উত্তর কোরিয়ার পার্থক্যটা এই ছবি দেখলেই আপনি স্পষ্ট বুঝতে পারবেন। এই দুই কোরিয়া কিন্তু আগে একই দেশ ছিল, জাপানের একটা কলোনি ছিল আর কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা আর রাশিয়ার মধ্যে উত্তর আর দক্ষিণ এই দুই প্রান্ত ভাগাভাগি হয়ে যায়। এরপর আরো যুদ্ধ হইলেও দুই কোরিয়া আর জোড়া লাগে নাই। এখন আপনাদের প্রশ্ন, দক্ষিণ কোরিয়া কোন ম্যাজিকের জন্য এত উন্নত হইল যেটা উত্তর কোরিয়া করতে পারে নাই? এইটার উত্তর লুকায় আছে দুই দেশেরই সরকারের কাজকর্মে। 1948 সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন হার্ভার্ড এবং প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করা সিংমান রি। তার পরবর্তীতে আসছিলেন জেনারেল পার্ক চাং হি। ওনারা কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যান্টি কমিউনিস্ট, পাশাপাশি প্রচন্ড কর্তৃত্ববাদী শাসক। তার মানে স্বাধীনতার পরে দক্ষিণ কোরিয়ায় কিন্তু গণতন্ত্র ছিল না। এন্ড এই সময় তাদের মাথার উপরে আমেরিকার ছায়া ছিল। একদিকে উত্তর কোরিয়ার সাথে ওদের গ্যাঞ্জাম লাগতেছে, কমিউনিজমের একটা থ্রেট আছে ওদের উপরে। এর মাঝখানেও এই দুইজন শাসক মিলা দক্ষিণ কোরিয়ার অনেক উন্নয়ন করতে থাকেন। বিনিয়োগ বাণিজ্যকে অনেক বেশি উৎসাহিত করেন, শিক্ষা খাতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেন। এইভাবে দক্ষিণ কোরিয়া আস্তে আস্তে পূর্ব এশিয়ার মিরাকল ইকোনমি বা রহস্য অর্থনীতিতে পরিণত হয়। অন্যদিকে উত্তর কোরিয়ার উপরে সোভিয়েত ইউনিয়নের ছায়া ছিল। সোভিয়েতদের সহায়তা নিয়ে উত্তর কোরিয়ায় চালু করা হয় সো কল্ড জুশে সিস্টেম। এই ব্যবস্থাটা খুব ইন্টারেস্টিং। এখানে কোনো প্রাইভেট প্রপার্টি থাকবে না, সবকিছু যাবে সরকারের কন্ট্রোলে। এই ব্যাপারটা একটু বুঝায় বলি। অর্থনীতির ভাষায় যারা পণ্য উৎপাদন করে তাদেরকে বলা হয় ফার্মস। আর এই উৎপাদনের জন্য ফার্ম যেই সব জিনিসগুলা ইউজ করে সেইগুলাকে বলা হয় ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এইটা চার ধরনের হয়। এক নাম্বার হচ্ছে ল্যান্ড বা জমি, লেবার বা শ্রমিক, ক্যাপিটাল বা পুঁজি, এন্টারপ্রেনারশিপ বা উদ্যোগ। এই জিনিসগুলা কারা সাপ্লাই দেয়? জনগণ সাপ্লাই দেয়। আর এইগুলার বদলে জনগণ আসলে কি পায়? যদি আপনি ল্যান্ড বা জমি দেন তাইলে আপনি রেন্ট বা ভাড়া পাবেন। যদি আপনি লেবার বা শ্রম দেন, একটা জায়গায় কাজ করেন, তাইলে আপনি পাবেন বেতন বা যেটাকে বলা হচ্ছে ওয়েজ। আর আপনি যদি এখানে ক্যাপিটাল বা পুঁজি বিনিয়োগ করেন সেইটার বদলে আপনি পান ইন্টারেস্ট। আর উদ্যোগটা যদি আপনার নিজেরই হয়, এন্টারপ্রেনার আপনি নিজেই হন, তাইলে আপনি পান প্রফিট বা মুনাফা। এইটা হইতেছে পৃথিবীর প্রায় সব দেশে আমরা যেমন দেখি। এইটা একটা ওপেন ইকোনমি বা মার্কেট ইকোনমির ঘটনা। এইখানে দেখেন সরকার কিন্তু পয়লা দিতেছে না দেশের ইকোনমি কিভাবে চলবে। যেমন আপনারা আমেরিকার ইকোনমির কথা ধরতে পারেন। যদিও মার্কেট ইকোনমিতে সরকার একটা সেক্টর, কিন্তু এইটা এমন কোন সেক্টর না যে পুরো ইকোনমিকে কন্ট্রোল করবে। উত্তর কোরিয়ার মতন কিছু দেশে এই সিস্টেমটা ছিল না, তাদের বিষয়টা ছিল পুরোপুরি উল্টা। এন্ড এইটার কারণে উত্তর কোরিয়ার ইকোনমি বেশ বাজেভাবে ফল করে। এর একটা কারণ অবশ্যই কোনো প্রাইভেট প্রপার্টি বা ব্যক্তিগত মালিকানা না থাকা। এখানে সরকার আমার জমি বা আমার ইন্ডাস্ট্রির মালিক আমি নিজে না। তো আমি যতই প্রোডাকশন করি না কেন, আমি যতই শ্রম দেই না কেন, দিন শেষে আমি একটা ফিক্সড অ্যামাউন্টের বেশি কখনো পাবো না। তাইলে মানুষ ভাবে আমি অকারণে বেশি কষ্ট কেন করব? বেশি কষ্ট করার কারণে আমি যে জিনিসটা বেশি প্রোডাকশন করলাম সেটার ভাগই যদি আমি না পাই, তাইলে আমি কেন করব সেটা? এই ধরনের অর্থনীতিতে মানুষ নতুন ইনোভেশনের ইনসেনটিভ পায় না। ঠিক আছে, আমি এক জাতের ধান আবিষ্কার করলাম যেটা প্রচুর ফলন দেয়, কিন্তু এইটা দিয়ে সরকার ঠিকই লাভ করবে, আমার নিজের খুব বেশি একটা উন্নতি হবে না।
তাইলে আমি ইনোভেশনের দিকে কেন যাব? এই সব কারণে উত্তর কোরিয়ার অবস্থা আফ্রিকার সাব সাহারান অঞ্চলে যেই সব গরিব দেশগুলো আছে সেইগুলোর মতনই রয়ে গেছে। দুর্ভিক্ষ উত্তর কোরিয়ায় খুব রেয়ার কোনো কিছু না। এতক্ষণ ধরে এক্সাম্পল দিলাম দুইটা দেশই কিন্তু কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে খুব যে আহামরি ডিফারেন্স আপনি এটা বলতে পারবেন না। মানুষের মধ্যেও খুব যে আহামরি ডিফারেন্স এটাও বলতে পারবেন না। তাইলে দুই দেশের ইকোনমির এই দুই বিপরীত অবস্থা কেন হইতেছে? এইটার উত্তরে এই ওয়াই নেশনস ফেল বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করা হয়েছে, একটু পরে আসতেছি। আরেকটা উদাহরণ আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে। আপনি যদি ফোনে বা পিসিতে গুগল আর্থ ওপেন করেন আর নোগালেস লিখে সার্চ দেন, দেখবেন এটা আমেরিকার অ্যারিজোনা স্টেটের একটা শহর। এই শহরটার স্পেশাল একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা দুই ভাগে বিভক্ত। একটা ভাগ পড়তেছে আমেরিকার অ্যারিজোনায়, আরেকটা ভাগ মেক্সিকোর সোনোরায়। শহরের মতোই দুই অঞ্চলের মানুষের লাইফস্টাইলও দুই ভাগে ভাগ করা যায়। আমেরিকার সাইডের মানুষের গড় আয় বছরে প্রায় $30,000, যেখানে মেক্সিকোর সাইডে সেটা 10,000-এর আশেপাশে। শিক্ষা, স্বাস্থ্য, গড় আয়ু, পানি এই সব কিছু বলেন প্রত্যেকটা দিকে অ্যারিজোনার নোগালেস শহর মেক্সিকোর নোগালেস শহরের চেয়ে অনেক আগায় আছে। আরেকটা বড় বিষয় হইতেছে গণতন্ত্র। আমেরিকায় কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল। নিজের ভোটের পাওয়ার আমেরিকার মানুষ কি পরিমাণ উপভোগ করে, তার কতটা শক্তি এইটা আপনারা জানেন। এই শক্তিটা কয়েক ফিট দক্ষিণে থাকা মেক্সিকোর মানুষজনের কাছে 2000 সাল পর্যন্ত ছিল না। এখনো যে খুব বেশি আছে তাও না। এই কারণেই বলা হয় ডেমোক্রেসি ইজ দ্য সেকেন্ড নেচার। এই সব কিছু মিলা যেই দেশগুলা খারাপ অবস্থায় আছে তারা কেন খারাপ অবস্থায় আছে এই যুক্তিটা দিতে গেলে আপনি দুই ধরনের ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের কথা বলতে পারেন। একটা হচ্ছে ইনক্লুসিভ ইনস্টিটিউশনস। ধরেন এমন একটা সোসাইটি যেখানে আপনি কোনো আইডিয়া তুলে ধরলে সেটা অনেক গুরুত্ব পাবে, আপনি আপনার মন মতন একটা পেশা চুজ করতে পারবেন, নতুন একটা আবিষ্কার করলে সেটা ইভেন্চুয়ালি জনগণের কাজে লাগবে। আপনার এই ভয় পাইতে হবে না যদি কোনো লোকাল পলিটিশিয়ানের রাজনীতির জন্য আমার এই আবিষ্কারটা জনগণের কাজে না লাগে, এই ধরনের ভয় আপনার পাইতে হবে না। আরেকটা হচ্ছে এক্সট্রাকটিভ ইনস্টিটিউশনস। মূলত এটা একটা রাজনৈতিক আর অর্থনৈতিক সিস্টেম যেখানে ক্ষমতা আর সম্পদ খুবই ছোট একটা এলিট গোষ্ঠীর কাছে জড়ো হয়। আর অনেক সময় এই কারণে জনগণের একটা বড় অংশের স্বার্থকে ইগনোর করা এই সিস্টেমটা চলতে থাকে। আপনি যদি জিম্বাবুয়ের উদাহরণ দেখেন, এই এলিটরা ছিল প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আর তার দলের লোকজন। এরা কিন্তু আবার 70-এর দশকে উপনিবেশ বিরোধী আন্দোলনে একদম সামনের সারিতে ছিল। আশা করি বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে আপনারা একটা মিল পাইতেছেন এখানে। উত্তর কোরিয়াতে এই এলিট গ্রুপ ছিল কিম জং ইল আর কমিউনিস্ট পার্টি। উজবেকিস্তানে সাবেক প্রেসিডেন্ট ইসলাম করিমভ, তার পরিবার আর সোভিয়েত আমলের ক্রোনি যে ব্যবসায়ীরা ছিল তারাই এলিট গ্রুপ ছিল। এরা মিলে যে এক্সট্রাকটিভ ইনস্টিটিউশন গুলা তৈরি করে, এইটা একটা জনবিচ্ছিন্ন অর্থনীতি বা রাজনীতি তৈরি করে। আপনি যদি আমেরিকার রাজনীতির দিকে তাকান, দুইটা দল আছে, ডেমোক্রেট আর রিপাবলিকান। এরা কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মতন রাস্তাঘাটের মধ্যে মারামারি করে না। ইভেন রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে জো বাইডেন কিন্তু তাকে স্বাগত জানাইছে। বারাক ওবামা, কমলা হ্যারিসের মতন এত বড় বড় ডেমোক্রেটরা ওরা কিন্তু এইটা বলে নাই এই নির্বাচনে ভোটে জালিয়াতি হইছে, আমরা এই ভোট মানি না। এইটা নিয়ে রাস্তাঘাটের মধ্যে হরতাল, হানাহানি, মারামারি এই সব কিছু কিন্তু আমেরিকায় হয় নাই। ওদের ভোটিং সিস্টেমের উপরে জনগণের এবং রাজনৈতিক দলগুলার তুমুল বিশ্বাস আছে। অ্যাটলিস্ট আমাদের দেশের তুলনায় কম্পারেটিভলি অনেক বেশি আস্থা আছে। এই যে এরকম একটা সোসাইটি যেখানে সবাই নিজেদের একটা পাওয়ার হোল্ড করে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগের মধ্যে একটা পাওয়ারের ব্যালেন্স থাকে, ক্ষমতার একটা সুষম বন্টন জনগণকে নিরাপত্তা দেয়, এইরকম একটা সোসাইটিকে বলা হয় প্লুরালিস্টিক সোসাইটি। আর এই সব কিছু মিলায় যে একটা সার্কেল তৈরি হয় সেটাকেই বলা হয় ভার্চুয়াস সার্কেল। এই ভার্চুয়াস সার্কেলের ঠিক বিপরীত জিনিসটাকে বলা হয় ভিশিয়াস সার্কেল। এন্ড এই ভিশিয়াস সার্কেলই এক্সট্রাকটিভ প্রতিষ্ঠানগুলোকে গ্রো করতে সাহায্য করে। আমি আপনাদের এক্সাম্পল দিই। উত্তর আমেরিকার দেশ গুয়েতেমালায় এইরকম একটা বিষয় দেখা যায়। 1993 সালে তাদের একজন নতুন প্রেসিডেন্ট আসে, রামিরো ডি লিও কার্পিও। এরপরে উনি কি করেন, রিচার্ড এইটকেনহেডকে অর্থমন্ত্রী আর রিকার্ডো কাস্টিলো সিনিবালদিকে উন্নয়ন মন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এই তিনজন মানুষের মধ্যে একটা কমন বিষয় হইতেছে এরা তিনজনই 16 শতাব্দীতে গুয়েতেমালায় আসা স্প্যানিশ কনকুইস্টেডর্সের সরাসরি বংশধর। এই কনকুইস্টেডররা অনেকটা আমাদের ভারতবর্ষে কলোনি স্থাপন করা ব্রিটিশদের মতো। এটার একটা স্প্যানিশ ভার্সন আপনি বলতে পারেন। তাইলে এখান থেকে আপনারা কি দেখতে পাইতেছেন, 400 বছরের বেশি সময় পরেও সেই একই ব্লাড লাইনের মানুষরা গুয়েতেমালা শাসন করতেছে। এই দেশটার 22টা ফ্যামিলি অন্য 26টা ফ্যামিলির সাথে বিয়ের মাধ্যমে সম্পর্ক তৈরি করে। আর এই 48টা ফ্যামিলির ভাই, ব্রাদার, বিআই তাওইরা মিলা 1531 সাল থেকে রাজনীতি আর অর্থনীতির এই ক্ষমতাটা ভোগ করে আসতেছে। এরা সবাই মিলা 1990-এর দশকে গুয়েতেমালার মোট জনসংখ্যার 1%-এর কিছু বেশি ছিল।
গুয়েতামালায় কিন্তু আগে ঔপনিবেশিক শাসন ছিল বাংলাদেশের মতো নেই, পরে সেটা স্বাধীন দেশ হয়েছে। কিন্তু দেখেন শাসকরা কিন্তু বংশানুক্রমে একটা গোষ্ঠী থেকেই আসতেছে। এই জিনিসটাই খারাপ, এই জিনিসটাই এক্সট্রাকটিভ ইনস্টিটিউশন তৈরি করে। এই এলিটরা বিপুল পরিমাণ সম্পদ তৈরি করে আর এইটার ভিত্তিতে তাদের ডমিনেশন বা আধিপত্যটা কন্টিনিউ করে। এই ধরনের শাসক বা জনগোষ্ঠীর সমস্যাটা কি জানেন? ওরা বলবে আসো আমাদের সাথে তুমি ফাইট করো, যদি তুমি আমার কাছ থেকে কন্ট্রোল নিতে পারো তাহলে তুমি বনের রাজা। এইটা করার কারণে এক রেজিম যদি চলে যায় তাহলে অন্য আরেকটা রেজিমই আসে, অথবা না হয় দেশের মধ্যে একটা সিভিল গ্যাঞ্জাম লাগবে। এই সব কিছুই হইতেছে একটা ধ্বংসের খেলা, এটা একটা নেভার এন্ডিং গেম। আর এইভাবেই একটা দেশ বা জাতি আস্তে আস্তে ধ্বংস হইতে থাকে। আমি নিজে কিছু বলবো না, আপনি বাংলাদেশের সাথে একটু মিলায় নেন তো প্রত্যেকটা জিনিস। তবে হ্যাঁ, একটা প্রশ্ন আপনি করতে পারেন, একটা দেশ যারা এক্সট্রাকটিভ ইনস্টিটিউশনের মধ্য দিয়ে ইতিহাসের সামনে আগাইছে, তাদের সামনে কি কখনো এই সুযোগ আসবে না যে তারা ইনক্লুসিভ ইনস্টিটিউশন গুলো তৈরি করতে পারে, ভালো একটা দেশ হয়ে যেতে পারে, সফল একটা দেশ হইতে পারে? ডেফিনেটলি হ্যাঁ। এন্ড এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা হয় যেই সময়ে এইগুলাকে বলা হয় ক্রিটিক্যাল জাংচার পিরিয়ড। বাংলায় বললে কোনো একটা দেশের রাজনৈতিক বা অর্থনৈতিক সন্ধিক্ষণে, যেমন আমাদের জুলাই গণ অভ্যুত্থান, এটা একটা ক্রিটিক্যাল জাংচারের ঘটনা। এই ঘটনাগুলাই এক একটা দেশের ভাগ্য বদলায় দেয়। ইতিহাস দেখবেন, আফ্রিকার দেশ বতসোয়ানা এটা প্রমাণ করছে। 1966 সালে এই বতসোয়ানা ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়। তখন এইটা পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটা ছিল। ওদের অর্থনীতি খুবই সীমিত, চারপাশ থেকে ওরা ল্যান্ড লকড। আপনি মানচিত্র দেখলে বুঝবেন পানির সাথে ওদের কানেকশন নাই, যেমনটা বাংলাদেশের আছে। পানির সাথে কানেকশন থাকলে অনেক সুবিধা থাকে, বন্দর করতে পারেন আপনি। বাংলাদেশে কতগুলো সমুদ্র বন্দর, অর্থনীতিতে এটা অনেক হেল্প করে, যেই সুবিধা বতসোয়ানার ছিল না। কেউ ভাবে নাই বতসোয়ানার মতন এই দেশটা একদিন ইকোনমিতে অনেক উন্নতি করবে, অথচ আজকের দিনে বতসোয়ানা আফ্রিকার সবচেয়ে উন্নয়নশীল দেশগুলোর একটা। তাদের মাথা পিছু জিডিপি $7,000 বেশি। বাংলাদেশের ক্ষেত্রে সেটা কত জানেন? রাউন্ড ফিগারে হিসাব করলে মাত্র $2,600। এন্ড বতসোয়ানা এরকম হইতে পারছে তাদের সরকার এবং রাজনৈতিক নেতারা ইনক্লুসিভ ইনস্টিটিউশন গুলাকে প্রমোট করছে দেখে। স্বাধীনতার পরপর বতসোয়ানার সরকার খামারিদের সম্পদ রাষ্ট্রায়ত্তকরণের বদলে ইনসেন্টিভ দেওয়া শুরু করে, যাতে গবাদি পশুগুলাকে রোগমুক্ত রাখা যায়। এই ট্রিকটা কাজে লাগার কারণে ওরা মাংস রপ্তানি করতে শুরু করে। অর্থনৈতিক উন্নয়নের প্রথম ঢেউটা বতসোয়ানায় লাগে। আর এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ঢেউটা আসে যখন হীরা আবিষ্কৃত হয়। যখন ঔপনিবেশিক শাসন ছিল, তখন যে ট্রাইবাল চিফরা থাকতো, বিভিন্ন গোষ্ঠীর প্রধান, ওরা যারা ঔপনিবেশিক শাসক ছিল ওদেরকে এইসব মিনারেল যেমন হীরা এগুলা খুঁজা বাই করা থেকে বিরত রাখার চেষ্টা করতো। কারণ একবার যদি কোন একটা দামি খনিজ এই ঔপনিবেশিকরা পাওয়া যায়, তাইলে এই গোত্রগুলার যে একটা স্বায়ত্ত শাসন আছে, অটোনমি আছে, এটা তো নিশ্চিতভাবে ব্যাহত হইতোই। তাদের যে জীবনযাত্রা সেইটাও ব্যাহত হইতো। অনেকটাই সেম টপিকেই দুইটা মুভি আছে, আমি জানি না আপনারা দেখছেন কিনা। একটার নাম হচ্ছে দ্য কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন এবং অন্যটার নাম ব্লাড ডায়মন্ড। দুইটারই কিন্তু নায়ক টাইটানিক খ্যাত লিওনার্দো দি ক্যাপ্রিও। খুবই ভালো দুইটা মুভি, আমি নিজে দেখছি, ডেফিনেটলি রিকমেন্ড করবো আপনাদেরকে দেখার জন্য। বতসোয়ানার গল্পে যদি ফিরি, বতসোয়ানায় প্রথম বড় আকারে হীরার খনি আবিষ্কৃত হয় তখনকার প্রেসিডেন্ট সেরেতসে খামার হোমল্যান্ডে, মানে তার ট্রাইব যেই অঞ্চলে বাস করতো সেইখানে আর কি। দেখেন ওর নিজের ট্রাইব যেখানে, ওইখানে হীরা আবিষ্কৃত হইলো। তারপরে উনি যে কাজটা করলেন, এমন একটা আইন করলেন যার মাধ্যমে সব খনিজ সম্পদ রাষ্ট্রীয় সম্পত্তি হবে। উনি কিন্তু নিজের মাতৃভূমি, নিজের ট্রাইবের কথা, নিজের ব্যক্তিগত স্বার্থের কথা দূরে সরায় রাখা দেশের কথা আগে ভাবলেন। ঔপনিবেশিক শাসন থেকে যে বতসোয়ানা মুক্তি পাইছে, এই জিনিসটা ওদের জন্য ক্রিটিক্যাল জাংচার। স্বাধীনতার পরে বতসোয়ানার এলিট নেতৃবৃন্দ এক্সক্লুসিভ একটা স্ট্রাকচার না বানায় দেশ আর জনগণের কথা আগে ভাবছেন, যেটা আফ্রিকার সাব সাহারান অঞ্চলের অন্য দেশের এলিটরা করতে পারেন নাই বা করতে চান নাই। এইটার কারণেই অনেকগুলা দেশে এরপরে বছরের পর বছর হয় স্বৈরাচারী শাসন চলছে কিংবা কোন একটা গৃহযুদ্ধ চলছে। এই প্রত্যেকটা ঘটনার সাথে আপনি একটু বাংলাদেশের ইতিহাস মিলায় দেখেন তো। বাংলাদেশের শাসকরা মুক্তিযুদ্ধের পরে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই ক্রিটিক্যাল জাংচার পিরিয়ডের পরে ওনারা আসলে আমাদের রাষ্ট্রীয় কাঠামোকে কি ইনক্লুসিভ ইনস্টিটিউশন বানাইছে, নাকি তার ঠিক উল্টা কাজটা করছে, যেটা কিনা আমাদেরকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাইতেছে। এতদিন পর্যন্ত হয়তো আমরা ওভারকাম করতে পারি নাই। আপনি শিল্প বিপ্লবের সময়ের দিকে তাকান, পৃথিবীর ইতিহাসের অনেক বড় একটা ক্রিটিক্যাল জাংচার। শুরুটা হয়েছিল গ্রেট ব্রিটেনে। বাষ্প ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াট, স্টিম লোকোমোটিভের আবিষ্কারক রিচার্ড ট্রেভিথিক, স্পিনিং ফ্রেমের আবিষ্কারক রিচার্ড আর্করাইট, ওনারা সহ অন্য যে উদ্ভাবকরা ছিলেন, তারা তাদের আইডিয়াকে কাজে লাগায় অর্থনৈতিক সুবিধা আদায়ের সুযোগ করে নিছিলেন। তারা জানতেন যে তাদের দেশের আইন তাদের রাইটস বা অধিকারকে সুরক্ষা দিবে, আইডিয়াগুলা তারা লাভজনকভাবে বিক্রি করতে পারবেন। এইখানেই ইনক্লুসিভ ইনস্টিটিউশনের সবচেয়ে বড় রোলটা দেখা যায়। সরকার আইন করে, আইনের প্রয়োগ করে, জিনিয়াস লোকজনদেরকে ওরা এই ভরসাটা দেয়, তোমরা যদি কল্যাণকর কিছু করো, আমরা ওই আবিষ্কারকে সর্বোচ্চ
ভাবে প্রোটেক্ট করব। আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নের মতন দেশগুলোতে গবেষণার পিছনে কি পরিমাণ টাকা ঢালা হয় আপনারা জানেন, কিন্তু বাংলাদেশের মতন দেশগুলোতে আপনি বুকে হাত দিয়ে একটু বলেন তো, গরিব মানুষরা যাতে খুব সহজে পানি পায় এরকম একটা যন্ত্র আপনি আবিষ্কার করলেন, আপনি কতটা নির্ভয় হইতে পারবেন যে এই আপনার আবিষ্কারটা বাংলাদেশের মানুষের আসলেই উপকারে লাগবে? কোন একটা উপকূলীয় জেলার মধ্যে আপনি যান, হয় কোনো আমলাতান্ত্রিক জটিলতা থাকবে, কাগজপত্র সাইন করতে দেরি হইতেছে, 100টা জায়গায় দুর্নীতি, ঘুষ দেওয়া লাগতেছে, এইসব ভয় যদি আপনার মাথায় থাকে, আপনি কি তাইলে এই আবিষ্কারটা কখনো করতে চেষ্টা করবেন? ইনক্লুসিভ ইনস্টিটিউশন গুলা এই কারণেই একটা দেশ বা রাষ্ট্রকে সফলতার দিকে নিয়ে যায়, গুণীজনের গুণকে ওরা কদর করাইতে শিখে। এতক্ষণ আমি ইনক্লুসিভ ইনস্টিটিউশন কিংবা গণতন্ত্র বলেন এইসব জিনিসের অনেক বেশি গুণগান গাইছি, কিন্তু এটার বিপরীতেও কথা আছে যেটা দেখানো আমার দায়িত্ব আপনাদের সামনে। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু মূলত রাজতন্ত্র বিলোপ পায়া প্রজাতন্ত্র, জনগণের তন্ত্র, এই জিনিসগুলো ধীরে ধীরে সামনে আসতে থাকে, কিন্তু তার মানে এই না এই সময়টার আগে কোনো জাতি কখনো উন্নতি করে নাই। শিল্প বিপ্লবের কথাই ধরেন, এটা কি কোনো গণতান্ত্রিক পরিবেশে হয়েছিল? হয় নাই। আমরা যে এতক্ষণে ক্রিটিক্যাল জাংচারের কথা বললাম, বইটাতে এমন ভাবে দেখানো হয়েছে কোন একটা ক্রিটিক্যাল জাংচার না আসলে গরিব দেশগুলা এই যে ভিশিয়াস সার্কেল আছে এটা ভাঙা উপরের দিকে উঠতে পারে না। কিন্তু শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থান, এইগুলা তো এত সহজে কয়দিন পর পরই আসে না। তার মানে কি গরিব দেশগুলা আজীবনই গরিব থেকে যাবে? আপনি সিঙ্গাপুরের দিকে তাকান, সিঙ্গাপুর নিয়ে অলরেডি আমি 2টা ভিডিও দিছি। ওরা কিন্তু জন্ম থেকেই পিপলস অ্যাকশন পার্টির শাসনের আন্ডারে আছে। ওরা কি উন্নতি করে নাই? ফ্রিডম হাউসের হিসাব অনুযায়ী সিঙ্গাপুরের স্কোর 48, যেখানে এই বইয়ের রোল মডেল হিসেবে দেখানো আমেরিকার স্কোর 86। সিঙ্গাপুরে গণতান্ত্রিক পরিবেশের অবস্থা একদমই ভালো না, অ্যাটলিস্ট বইয়ের সংজ্ঞানুসারে। ওরা কোনো মুক্ত গণতান্ত্রিক দেশ না, কিন্তু ওরা তো ঠিকই উন্নতি করছে। এইটাকে আপনি একটা এক্সেপশন হিসেবে বিবেচনা করতে পারেন, ব্যতিক্রম। ব্যতিক্রমকে তো কখনো উদাহরণ হিসেবে আসলে দেখানো যায় না, এটা আমরা জানি, আর এটা আপনাদের কাছে বইলা রাখলাম। আজকের এই আলোচনাটা ছিল এই ওয়াই নেশনস ফেইল এই বইটা নিয়ে। এটা সমালোচনার স্কোপ খুবই কম, কারণ বইটা বেশ ভালো। আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো আপনারা পুরো বইটা পড়েন, খুবই আরাম করে পড়তে পারবেন এরকম একটা বই। হয়তো আপনাকে চিন্তায় অনেক বড় করবে, অনেক কিছু শিখাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।